নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মাই লিটল ওয়ার্ল্ড ইন ক্যানাডার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। সেই সঙ্গে স্বাগত জানাই আমার প্রথম কুকিং ব্লগে। আজকে আমার রান্নাঘরে যে রেসিপিটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে মশালা পনির। পনিরের রেসিপিটি আমি খুব সহজেই অল্প সময়ে বানিয়ে নিতে পারি এবং খেতেও হয় খুবই ভালো। তাহলে চলুন মেন ইনগ্রিডিয়েন্টগুলো একবার দেখে নেওয়া যাক। রেসিপি যেহেতু মশালা পনির, প্রথমেই লাগছে একটি পনির। আমি নিয়েছি ব্রারের পনির, যেটা মালাই পনির নামে পরিচিত। আপনারা চাইলে যে কোনো পনির প্যাকেটের নিতে পারেন। এর মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে টমেটো। সো আমি 2টো টমেটো নিয়েছি, সাথে নিয়েছি 1/3 কাপ আমন্ড ফ্লেক্স। আপনারা এখানে কাজু বাদামও নিতে পারেন। আমার মনে হয় কাজু বাদামের রেসিপিটা আরো বেশি ভালো হবে। পাশে যেটা আছে সেটা হচ্ছে আদা, জিরে এবং কাঁচা লঙ্কা, 3টে একসাথে পেস্ট করা। আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ। এখানে আপনারা চাইলে জিরের গুঁড়োও নিতে পারেন, কিন্তু আমি গোটা জিরে ওভারনাইট সোক করে পরের দিন সকালে ওটাকে আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করি। এটাতে আমার মনে হয় যে জিরের ফ্লেভারটা অনেক ভালো আসে। বাট এখানে যদি আপনাদের কাছে জিরে পেস্ট করা ঝামেলা মনে হয়, তাহলে আপনারা এখানে জিরের গুঁড়ো ব্যবহার করবেন। সেক্ষেত্রে 1 টেবিল চামচ আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট, তার সাথে আধা টেবিল চামচ জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি সব ইনগ্রেডিয়েন্টগুলো কোয়ান্টিটি সহ ক্যাপশনের নিচে পোস্ট করে দেব, যাতে করে আপনারা দেখে সেভাবে রান্নাটা করে নিতে পারেন। এছাড়া আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ইয়োগার্ট এবং আধা কাপ অথবা 1 কাপ মতো দুধ। এখানে সম্ভবত 1 কাপ মতোই আছে। দুধটাকে বাদামের সাথে একটুখানি ভিজিয়ে রাখলে বাদামটা বেশ নরম হয়ে যাবে এবং আমাদের পরবর্তী স্টেপ করতে বেশ সুবিধা হবে। তো আমি একটু উষ্ণ গরম দুধ বাদাম দিয়ে ভিজিয়ে রাখলাম। ইনগ্রেডিয়েন্ট মোটামুটি মেইনলি এগুলোই। এর সাথে কিছু রেগুলার মশলা যেগুলো ব্যবহার করি সেটাই আজকে ব্যবহার করব। তো প্রথমেই আমি কড়াইতে কিছুটা ঘি নিচ্ছি। আমি রান্নায় তেল, ঘি, বাটার সবকিছু খুবই কম ব্যবহার করি আর চেষ্টা করি যতটা সম্ভব স্বাস্থ্যকরভাবে রান্নাটা করতে। তো এখানে আমি 1/2 টিস্পুন মতো ঘি কোনো রকম এখানে অ্যাড করছি। কড়াই গরম হয়ে গেলে এবং ঘিটা মেল্ট হয়ে গেলে এখানে অ্যাড করছি কেটে রাখা 2টো টমেটো। তার সাথে অ্যাড করছি দুধে ভিজিয়ে রাখা সেই আমন্ড ফ্লেক্সগুলো। আমি এখানে দুধটা ব্যবহার করব না, দুধটা আমি পরবর্তীতে ব্যবহার করব। শুধু আমন্ড ফ্লেক্সগুলোই আমি টমেটোর সাথে এখানে অ্যাড করছি। এ পর্যায়ে স্টোভের আঁচটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে বাদাম এবং টমেটোগুলোকে সটে করে নিতে হবে। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায় সেজন্য এখানে অ্যাড করছি সামান্য পরিমাণে লবণ। এবার পনিরটাকে খুব বেশি ছোটও করব না, আবার খুব বেশি বড়ও না, জাস্ট মাঝারি স্কোয়ার সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সাইজে কেটে নিতে পারেন। পনির কাটা হয়ে গেলে উষ্ণ গরম জল দিয়ে আর সেই বাদাম ভেজানো যে দুধটা সাইড করে রেখেছিলাম সেই দুধ দিয়ে আমি 5 থেকে 10 মিনিট, 5 মিনিট হলেও হবে, ভিজিয়ে রাখবো। সাথে অ্যাড করব সামান্য কিছু লবণ। এতে যেটা হবে, দুধ আর গরম জল, যেটা উষ্ণ গরম জল, খুব বেশি যে গরম সেটা না, এভাবে 5 মিনিট ভিজিয়ে রাখলে রান্নার পর দেখবেন পনিরগুলো নরম তুলতুলে হবে এবং ফ্রিজে রেখে 2-3 দিন খেলেও দেখবেন যে এর স্বাদ একই রকম থাকবে এবং সফট অ্যান্ড জুসি থাকবে। এদিকে আমাদের টমেটো আর বাদামের পেস্টটা একদম শুকিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো খুবই সুসিদ্ধ হয়ে গেছে। এখন আমি যেটা করব, একটা ব্লেন্ডার জারের মধ্যে এই টমেটো অ্যান্ড বাদামের যে গ্রেভিটা সেটাকে আমি অ্যাড করে দেব। এরপর কড়াইতে আমি আবার অ্যাড করব আরো 1/2 টিস্পুন ঘি। এই ঘি দিয়ে আমি পনিরটাকে একটু সটে করে নেব। ঘির ফ্লেভার আপনি
আধা টিস্পুন যদি অ্যাড করেন আপনি বুঝতে পারবেন যে এটার কতটা ফ্লেভারফুল অ্যান্ড কতটা খেতে ভালো হয়েছে। তো চেষ্টা করবেন ঘিটা অবশ্যই অ্যাড করতে। তবে যদি ঘি না অ্যাড করতে চান আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের তেল, যেরকম ক্যানোলা অয়েল, সয়াবিন তেল, সরিষার তেল, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবল আছে সেটাই অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন পনিরটাকে আমি একটা স্টেনারে ঢেলে নিচ্ছি যাতে করে দুধ আর গরম জলের যে মিশ্রণটা সেটা সেপারেট হয়ে যায়। এই দুধ, গরম জল এবং লবণের মিশ্রণটা আমরা ফেলবো না। রান্নার শেষে যখন তরকারিতে জলটা অ্যাড করতে হয় আমরা জলের বদলে এই দুধ আর গরম জলের মিশ্রণটাই আমরা অ্যাড করব। পনির সটে হতে হতে এদিকে আমরা যে টমেটো, বাদাম আর একটু সামান্য দুধ অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি ব্লেন্ডার জারের মাধ্যমে, এবং সেটাকে একটা বাউলে ট্রান্সফার করে রাখছি। এদিকে আমাদের পনির সটে হয়ে গেছে। টমেটোর কড়াইতে ভেজেছি বলে একটু লালচে ধরনের রং হয়েছে, কিন্তু দেখুন কোনো কালার চেঞ্জ হয়নি। মানে এটাকে খুব কড়া করে ভাজা যাবে না, খুব লাইটলি এটাকে জাস্ট সটে করতে হবে। এ পর্যায়ে আমি কড়াইতে অ্যাড করছি কিছুটা সরিষার তেল। আমি অলওয়েজ রান্নায় ম্যাক্সিমাম সময় সরিষার তেলই ব্যবহার করি। ক্যানোলা অয়েল শুধুমাত্র ডিপ ফ্রাই ছাড়া একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। এখানে আমি অ্যাড করেছি 1 টেবিল স্পুন মতো সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করছি 2টো তেজপাতা, তার সাথে অ্যাড করব আদা, কাঁচা লঙ্কা আর জিরের ওই পেস্ট, সাথে একটু জল মিক্সড করেছি যাতে করে মশলাটা তেলের মধ্যে গেলে পুড়ে না যায়। এরপর মশলাটা খুব ভালো করে কষাতে হবে, আঁচটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে এবং যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে কষাবো। এখন এই তরকারিতে আমি কিছু বেসিক গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন হলুদের গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার একটা সুন্দর রঙের জন্য। আমি এখানে 2 চা চামচ ব্যবহার করেছি, আপনারা আপনাদের মতো করে টেস্ট বুঝে অ্যাড করবেন, কারণ অলরেডি আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কাও অ্যাড করেছি পেস্ট করে। তো সেভাবে যে যেমন ঝাল খান সেভাবে এটা অ্যাড করবেন। তার সাথে অ্যাড করছি পরিমাণ মতো লবণ। আর কোনো গুঁড়ো মশলা অ্যাড করব না। এ পর্যায়ে মশলাটা ভালো করে কষতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত তেল আর মশলাটা সেপারেট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ভালো করে লো আঁচে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন এখানে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করছি 1 টেবিল স্পুন গ্রিক ইয়োগার্ট। আপনারা চাইলে যে কোনো দই ব্যবহার করতে পারেন। আমি একটু ফেটিয়ে নিয়েছি, না হলে দইটা কড়াইতে দেওয়ার পর এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি মশলাটাকে আরেকবার দইটা মিক্সড করার পর কষিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার এসেছে। জাস্ট মশলার মধ্যে দইটা দেওয়ার সাথে সাথে এই কালারটা যেন আরো ডিফারেন্ট ওয়েতে বিউটিফুল অ্যান্ড ডেলিশিয়াস হয়ে উঠলো। সাথে গন্ধটাও বেরোচ্ছিল দারুণ, কারণ তেজপাতা, সাথে আদা, কাঁচা লঙ্কা, সেই সাথে টক দই সবকিছু মিলিয়ে গন্ধে একেবারে মৌমৌ করছিল। আমার কাছে মনে হয় তরকারির স্বাদ নির্ভর করে আপনি কতটা যত্ন করে এবং কতটা ভালোবেসে রান্নাটা করছেন এবং মশলাটা কত সুন্দর করে কষাচ্ছেন তার উপর। তো দেখুন আমি দইটা দেওয়ার পর রংটা আবার চেঞ্জ হয়ে গেছে এবং কত সুন্দর একটা কালার এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করছি টমেটো আর আমন্ডের সেই পেস্টটা। এটা অ্যাড করার পর খুব বেশি সময় আর কষানোর দরকার নেই, কারণ এটা অলরেডি কষানোই ছিল এবং এটাকে পেস্ট করে কিছুটা দুধ অ্যাড করে রেডি করে রেখেছিলাম। এটা দেওয়ার পর দেখবেন তরকারির কালারটা আরো সুন্দর, আরো স্মুথ, গ্লেজি অ্যান্ড ডেলিশিয়াস মনে হবে। ঠিক যেমন আমরা রেস্টুরেন্ট থেকে পনিরের বিভিন্ন রেসিপি কিনে খাই, গ্রেভিটা একদম ঠিক এরকমই হবে, স্মুথ সিল্কি টেক্সচারের। এই যে সেম গ্রেভিটা দিয়ে আপনারা চাইলে অনেক রকম রেসিপি রান্না করতে পারেন। এই গ্রেভিটার পর্যায়ে এখানে আপনারা পনির অ্যাড করতে পারেন, চিকেন অ্যাড করতে পারেন। আমি তো অনেক রকম অনেক কিছু দিয়ে, ফুলকপি অ্যাড করতে পারেন, যেটা খুশি। তো এই গ্রেভিটা খুবই টেস্টি এবং এটাতে ডিফারেন্ট রেসিপি রান্না করা যায়।
এ পর্যায়ে 2-3 মিনিট নেড়ে চেড়ে এই জলটা যখন শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমরা অ্যাড করে দেব সেই গরম দুধটা, যেটা আমরা পনিরটা ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটাই আমি না ফেলে সেটাই ব্যবহার করছি। এখানে দুধের পরিমাণটা যদিও খুব কম, জলের পরিমাণটাই বেশি এবং এর মধ্যে কিছুটা কিন্তু লবণও দেওয়া আছে। দেখুন গ্রেভির কালারটা কি সুন্দর এসেছে। এখন আমি এর মধ্যে 2টো গোটা কাঁচা লঙ্কা এবং 1টা কাঁচা লঙ্কা ভেঙে অ্যাড করছি। আমার কাছে কাঁচা লঙ্কার ফ্লেভার তরকারিতে খুবই ভালো লাগে, কিন্তু আপনারা যদি খুব বেশি ঝাল না খেতে পারেন তাহলে এটা স্কিপ করতে পারেন। তরকারিটা যখন এরকম বলক চলে আসবে তখন এর মধ্যে আমরা সেই ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দেব। বেশ খানিকক্ষণ ফোটানোর পরে আমি অ্যাড করেছিলাম, কারণ পনিরটা অ্যাড করার পরে আসলে খুব বেশি ফোটানোর কোনো দরকার নেই, কারণ পনিরটা অলরেডি সুসিদ্ধ। তো আমি রেকমেন্ড করব পনিরটা দেওয়ার পর খুব বেশি সময় না ফোটাতে, হালকা করে পুরোটা ফুটে উঠলেই সাথে সাথে বন্ধ করে দিতে, কারণ পনির খুব বেশি সময় ফোটালে ওটা আরও হার্ড হয়ে যায়। গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখন এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি। আমার কাছে কাসুরি মেথির ফ্লেভারটা খুবই ভালো লাগে। যে কোনো তরকারি যেগুলোতে আপনি টমেটো অ্যাড করছেন বা এই ধরনের গ্রেভি, যে ঘন যে গ্রেভির যে তরকারিগুলো, এগুলোতে কাসুরি মেথি অ্যাড করলে একটা ডিফারেন্ট ফ্লেভার অ্যাড হয়। সবশেষে আমি এখানে কিছুটা চিনিও অ্যাড করেছিলাম, খুব লিমিটেড কোয়ান্টিটি, কারণ তরকারিতে যেহেতু টক দই এবং টমেটো আছে স্বাভাবিকভাবেই একটা টক টেস্ট এটা ক্রিয়েট করবে। তো চিনি দিলে সেই টক টেস্টটা খুব ভালো করে ব্যালেন্স হয়ে যাবে। আপনারা যেরকম তরকারিতে চিনি খেতে ভালোবাসেন সেভাবেই অ্যাড করে নেবেন। সবশেষে আমি অ্যাড করছি আমার ঘরে তৈরি করা গরম মশলা। আমি আসলে বাজারের গরম মশলাটা ইউজ ওভাবে করি না, বাড়িতেই গ্রাইন্ডারে সব রকম দিয়ে গরম মশলা গুঁড়ো করে নিই এবং সেটাই তরকারিতে অ্যাড করি। আপনারাও করে দেখতে পারেন, এটার ফ্লেভার খুবই ভালো আসে। এবং একবার যদি এটা আপনারা বাড়িতে গরম মশলা তৈরি করে সেটা তরকারিতে ব্যবহার করেন, আমি আপনাদেরকে বলতে পারি আর কখনোই আপনারা বাইরের থেকে গরম মশলা কিনে ব্যবহার করবেন না। তো আমার রান্না অলমোস্ট শেষ। আমার কাছে আজকে ধনেপাতা নেই, আপনারা চাইলে এটার শেষে কিছুটা ধনেপাতা অ্যাড করে দিতে পারেন, কারণ আমার মনে হয় ধনেপাতা তরকারিতে আলাদা একটা টেস্ট অ্যাড করবে। সবশেষে আমি এখানে অ্যাড করেছি আরও 1/2 টিস্পুন ঘি। ঘি নিরামিষ তরকারিতে আমরা সবসময় ব্যবহার করি, সব শেষে আমরা যেটা অ্যাড করি সেটা হচ্ছে ঘি আর গরম মশলা। এটা করে দেখতে পারেন। তরকারি, যে কোনো নিরামিষ তরকারি যেখানে আপনি পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করছেন না, এটা একটা ডিফারেন্ট মাত্রার স্বাদ নিয়ে আসে। তো ট্রাই করে দেখতে পারেন। এই তো তৈরি হয়ে গেল আমার মাসালা পনির। ভাত হোক বা রুটি সবকিছুর সাথে এটি খেতে অসাধারণ লাগে। আমাকে বাসায় ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে খেতে। আমার বাড়িতে যে ফিডব্যাক আমি পেয়েছি সেটা হলো, কেমন হয়েছে ভাবিনি খেতে? এক্সিলেন্ট। আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে জানাবেন আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে। আজকের মতো টাটা।